এই রাজ্যের পুলিশকে অফ করে দিয়ে অন্য রাজ্যের পুলিশকেও দিয়ে করতে পারে ইলেকশন, সেটাও ইলেকশন। এটা যতক্ষণ না ইলেকশন কমিশন এনশিওর করতে পারবে, এটা যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনশিওর করতে পারবে, ততক্ষণ কিন্তু এই ব্যাধি থেকে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাধি। এই ব্যাধিটা যদি ঠিক হয়ে যায়, বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। তা নয়, কেন্দ্রীয় বাহিনীরও তাদের সাহায্য না চাই নিজেদের মতো করতেই পারে না। আর এবারে ইলেকশন কমিশনের আরো অনেক দায়িত্ব রয়েছে, মানে কেন্দ্রীয় বাহিনী বুথে। আপনার অভিজ্ঞতা কি বলে যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করা উচিত এই রাজ্যে সুস্থভাবে ভোট সম্পন্ন করতে হলে? দেখুন, প্রথমত সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে মার্চ মাসের 1 তারিখ থেকে মোতায়েন করা হচ্ছে 480টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। আপনার অভিজ্ঞতা কি বলে রাজ্যের যা পরিস্থিতি, তাতে এই কেন্দ্রীয় বাহিনী কি যথেষ্ট? দেখুন, সংখ্যা 480 কেন, যদি ঠিক মতো কাজ করে 480 যথেষ্ট হতে পারে, ঠিক মতো কাজ না করলে মানে 4800 যথেষ্ট হবে না। ব্যাপারটা হচ্ছে কি, এইবারে কেন্দ্রীয় বাহিনী ইলেকশন ডিক্লেয়ার হওয়ার অন্তত মানে হয়তো 10-15 দিন আগেই হয়তো আসছে। তারা আসার মেন কারণ হচ্ছে যে উম, যেটা রাজ্য সরকার নিজেই সওয়াল করেছে সুপ্রিম কোর্টে, যে এই 28 তারিখে যদি লিস্ট ডিক্লেয়ার হয়, তাহলে একটা আইন শৃঙ্খলার অবনতি হবে এবং এই ধরনের পরিস্থিতি উদ্ভূত হবে, যেটা সামলানো কঠিন হবে। তো তাদেরই যেটা আবেদন, সেটাকে সম্মান রেখে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সঙ্গে সঙ্গে 1 তারিখে প্রথম ফেজ, তারপরে ফেজে ফেজে 10 তারিখে আসবে। সব থেকে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এসে প্রথমত তারা রাজ্য সরকার তাদের কতটা কাজ করতে দেবে। 2 নম্বর হচ্ছে তাদের ওপরে কি কি নির্দেশ থাকবে। 3 নম্বর হচ্ছে এই যে আবার কোনো কোথাও ঘটনা ঘটলো, অনেক জায়গায় যেমন শীতলকুচিতে গত ইলেকশনে যখন মানে বুথকে গার্ড করতে গিয়ে বা তাদের উপরে হামলা হয়েছিল, আত্মরক্ষার তাগিদে গুলি করেছে, এখানে লোক মারা যায়। তো সেক্ষেত্রে তাদেরকে মার্ডার কেসের মানে তাদের এগেনস্টে অভিযোগ করা হয়েছিল বা কেস হয়েছিল। এরপরে বিভিন্ন জায়গায় বিএসএফ যারা অনুপ্রবেশকারী বা যারা গরু চুরি করতে আসে, অনেক জায়গায় ফায়ারিং করেছে, লোক মারা গেলে বিএসএফ এর এগেনস্টে কেস করতে দৌড়েছে। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য সরকার বিভিন্নভাবে প্রেসারে রাখতে চায়। এটা আপনি দেখবেন যে ইলেকশনের সময় বা অন্যান্য ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিতে, বা কোথাও হয়তো লাঠিচার্জ করেছে গিয়ে, কোথাও কেউ আহত হয়েছে, যেটা রাজ্য পুলিশের করা উচিত ছিল সেই কাজটা কেন্দ্রীয় বাহিনী করছে। দুঃখজনকভাবে তাদেরকে বিভিন্নভাবে যাতে আন্ডার থ্রেট, আন্ডার প্রেশার রাখা যায়, সেই ব্যবস্থাটা করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীকে অনেক অনেক সময় এইটাও রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে তাদের যথাযথ ব্যবহার করা হয় না, বসিয়ে রাখছে, উপদ্রুত এরিয়াতে তাদের রুট মার্চ করতে দিচ্ছে না, বা যে জায়গায় গেলে মানুষ পিস রেস্টোর করা যায় সেই জায়গায় নিয়ে যাচ্ছে না। গন্ডগোল এক জায়গায় হচ্ছে, অন্য জায়গায় গিয়ে নিয়ে চলে যাচ্ছে, যখন আসছে ততক্ষণে যা ঘটনা ঘটার ঘটে যাচ্ছে। আর সর্বোপরি সকলেই মানুষ। কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানিপুলেট করার জন্য ইলেকশনের বিভিন্ন ব্যবস্থা থাকে, বা অন্যান্য সময় আমরা দেখেছি বা অভিযোগও এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী যদি কেন্দ্রীয় বাহিনীর যে নির্দেশ তাদের উপরে আছে যদি সেটা পালন করে, সেটা এক ধরনের কেন্দ্রীয় বাহিনী। আর কেন্দ্রীয় বাহিনী এলো জাস্ট ইয়ের জন্য, ওই দিনগত পাপক্ষয়ের মতো, সেটার কোনো ফাংশন আছে বলে আমার মনে হয় না। না, সরকার ঠিক কি কি ভাবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে, কি কি পন্থা আছে? সরকার এর কাছে লজিস্টিক্স প্রোভাইড করার জন্য বলা হয়, কেন্দ্রীয় বাহিনী এসে তাদের একটা ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার তৈরি করে, সেখানে তাদের কি কি লাগতে পারে, তাদের গাড়ি লাগতে পারে, তাদের থাকার জায়গা, তাদের পানীয় জল লাগে, তাদের ইলেকট্রিসিটি লাগে, তাদের রেশনিং সিস্টেম লাগে, তাদের বিভিন্ন জায়গায় মানে ধরুন রান্না করার সরঞ্জাম বা এ ধরনের জিনিসপত্র লাগে। তারপরে কোথায় কোথায় কি কি উপদ্রুত এরিয়া আছে, কোথায় কোথায় মানে হিস্ট্রি শিটার রয়েছে, কোথায় কোথায় ক্রিমিনাল লিস্ট রয়েছে, সেগুলো তাদের প্রোভাইড করা হয়। তাদের লোকাল অফিসারকে দিয়ে পাঠানো হয় যে যে উপদ্রুত এরিয়ার সাথে পরিচিত হতে। দেখুন, প্রথম কথা সমস্যা হচ্ছে
ভাষাগত সমস্যা। 2 নম্বর হচ্ছে তারা সঠিক জায়গা চেনে না। 3 নম্বর হচ্ছে ট্র্যাকিং এর কোনো সিস্টেম নেই। তো এই আজকে টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে। তো আজকে অনেক রাজ্যেই এরকম টেকনোলজি চলে এসেছে যে মানে কোনো আসামি কোথায় থাকে কি মানে পুরো টেকনোলজিক্যালি পুরো ব্যাপারটাকে সিস্টেমেটাইজড করে দেওয়া হয়েছে। তো হয়তো মানে কোনো বাইরের লোক গেলেও সেটাকে ট্র্যাক করতে পারে। কিন্তু আমাদের এখানকার ব্যবস্থা এত উন্নত হয়নি পুলিশিং সিস্টেম। তার সাথে কেন্দ্রীয় বাহিনী যারা আসছে তারা ওই বাইরে থেকে এসে ১ম বোঝার চেষ্টা করে মানে জিনিসটা জায়গাটা মানে খায় না মাথায় মাখে এরকম একটা ব্যাপার। ৩ নম্বর হচ্ছে যদি রাজ্য সরকারকে যেখানে বলা হচ্ছে সমস্ত ব্যবস্থা করতে, রাজ্য সরকারই যদি তাদের সহযোগিতা না করে, ঠিক আছে? তো কেন্দ্রীয় বাহিনী কি করবে? কেন্দ্রীয় বাহিনী ১ম কাউকে লোকালি কাউকে জিজ্ঞেস করলে যদি ধরুন আপনি লোকাল দোকানদারকে বলে দেন এদের কিছু দেবেন না। ঠিক আছে? লজিস্টিক্স কিছু প্রোভাইড করবেন না। তো কেন্দ্রীয় বাহিনী কোথা থেকে কিনতে যাবে? তা সে কলকাতা থেকে এসে বাজার করবে? এটা তো হয় না। আর সবচেয়ে বড় কথা কেন্দ্রীয় বাহিনীকেও এরপরে কি হয় যখন অসহযোগিতা হয় তারা একটু কনফিউজড হয়ে যায়। তখন তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের যাতে মানে একটু ভালো ব্যবহার, ভালো খাবার-দাবার, অন্যান্য ব্যবস্থা, আতিথেয়তার যে সরঞ্জাম সেগুলো যদি ইয়ে করে অনেক সময় দেখা যায় তারাও ভাবে যে হ্যাঁ, খুব সুন্দর এখানকার লোকজন ভালো। কিন্তু পক্ষান্তরে তারা এসছে মানুষকে এখানে সেফগার্ড দিতে, সিকিউরিটি দিতে। তো মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে তারাই যদি আতিথেয়তার মধ্যে মানে আবদ্ধ হয়ে যায়, সেটা যেটা হওয়ার সেটাই হবে। তার মানে যে বলা হয় যে কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে এলে বিক্রি হয়ে যায়, এই কথাটা সত্যি? দেখুন সবাই তো বিক্রি হয় না। অবশ্যই ধরে নিচ্ছি আমি মানে একটা মানুষের মধ্যে ১০ জনের মধ্যে ৭ জন অতি অবশ্যই তার ঠিক ডিউটি পালন করেন। কিন্তু যে ৩ জন করছেন না, ঠিক আছে? সে নিশ্চয়ই তার তো কারণ রয়েছে। এমনি, এমনি তো করছেন না। যেটা বললাম যে মানে সে এসে ঠিকমতো অ দেখা যাচ্ছে যে সার্ভিস যেগুলো পাওয়ার কথা বা বললাম লজিস্টিক যেটা প্রোভাইড করে বা লোকাল অফিসার তাকে হেল্প করছে না। তারপরে যে বুথে যখন ডিউটি করতে যাবে যখন কিছুই নেই। হয়তো দেখা গেলেন টয়লেটও ঠিক মতো নেই। অনেক আছে তো এগুলো অস্বীকার করার কিছু নেই। তারপরে তার আগেই তাদের যদি মানে ম্যানিপুলেশন করে নেওয়া যায় বিভিন্নভাবে। আমি বললাম তো মানুষ রক্ত মাংসের মানুষ কখনোই 100% নিরপেক্ষ হয় না বা হতে পারে না। কিন্তু তার উপরে যদি ওপর থেকে সঠিকভাবে ব্রিফিং হয়, তার উপর নির্দেশ থাকে, আমাকে যদি বলে দেওয়া হয় ভাই তুমি এই গণ্ডির বাইরে যেতে পারবে না। তো লক্ষণ সীতাকে লক্ষণ রেখা কেটে বলেছিল যে তুমি এর বাইরে কিন্তু যেও না, গেলে বিপদ হবে। তো সেটা যদি সীতা পালন করতো তাহলে রামায়ণটাই হয়তো রচনা হতো না। তো সীতা মানেনি, রামায়ণ রচনা হয়ে গেছে। সেরকম কেন্দ্রীয় বাহিনীতেও তার ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে। এবার তারা যদি সেটাকে লঙ্ঘন করে, ঠিক আছে? তারা লঙ্ঘন করলে তখনই কিন্তু পুরো এই সিস্টেমটা কিন্তু ডিস্টার্বড হয়ে যায়। এই সিস্টেম যেভাবে ফুল প্রুফ করে ইলেকশন করা উচিত, সেটা না হয় পুরোটাই তখন ধরে নিন পুরো ব্যাপারটাই একটা জিওপার্ডাইজড হয়ে যায়। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর প্রতি তো আঙুল উঠবেই। এক্ষেত্রে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন্দ্রীয় বাহিনী ইলেকশনের দিন ধরুন থাকার কথা হচ্ছে সোনারপুরে, তাকে যদি কলকাতায় পাওয়া যায়, কেন পাওয়া গেছে? কি করতে গেছিল? মানে এটা তো বলছি আমি এক্সাম্পল। এটা তো হতে পারে না। আপনার স্পেসিফিক এরিয়া রেসপন্সিবিলিটি রয়েছে, স্পেসিফিক ডিউটি রয়েছে। ওই এসওপির বাইরে আপনি যেতে পারেন না। আর ২ নম্বর কথা যদি ১ম থেকেই এবারে কি হয় আগে থেকে চলে এলে সেরা পুরো ব্যাপারটাকে বুঝে দিতে পারে কিন্তু ওই ভোটের ২ দিন আগে এলো তাদের কিছুই বুঝতে পারে না তাদেরকে নিয়ে যা খুশি করে বেড়ায় লোকাল পুলিশ এটাও তো হয় তো অ্যাকচুয়ালি কেন এটা তারা বাধ্য হয়েছে মানে সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না কেন্দ্রীয় বাহিনীর সীমাবদ্ধতা আছে আমরা ভাবি কেন্দ্রীয় বাহিনীকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিলে হয়ে যাবে সেটাও নয় পুরো জিনিসটাই একটা বলতে পারেন যে পুরো এই সিস্টেমটাকে যদি ফুল প্রুফ মানে প্ল্যানার যদি ঠিক হয় ওপর থেকে যদি প্ল্যানিং ঠিক হয় ইলেকশন কমিশন যে নির্দেশগুলো ঠিক মতো আসে সেই অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে যে অফিসাররা দায়িত্বে থাকবেন তারা যদি তাদের ব্রিফিং ঠিক মতো করেন এবং তাদের ডুজ ডোন্টস থেকে আরম্ভ করে আজকের যা মডার্ন টেকনোলজি ইউজ করে যাদের যা যা করা উচিত সেটা যদি ডে টু ডে মনিটরিং হয় ট্র্যাকিং হয় এবং ইলেকশনের তার আগে কি করা উচিত পুরো দায়িত্বটা এবং তারা যদি করায়ত্ত করে নেয় আর এবারে ইলেকশন কমিশনের আরো অনেক দায়িত্ব রয়েছে মানে কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে নিয়োগ করলেও সেখানে ভিতরে ছাপ্পা হচ্ছে ভিতরে সিসিটিভি থাকছে না ভিতরে মারধর হচ্ছে থ্রেটনিং হচ্ছে সবকিছু হচ্ছে এবার তো আমার মনে হয় কি মানে ইলেকশন কমিশনকেও ভাবা দরকার যে বুথের বাইরে না দিয়ে বুথের ভিতরে
মানে ইয়ে দেওয়া উচিত, বা যেগুলো কাউন্টিং এ ম্যানিপুলেশন হয় বা বিরোধী যারা এজেন্ট থাকে কাউন্টিং এজেন্ট তাদের উপরে হামলা হয়। তো এটার পুরো ফুল প্রুফ সিস্টেম করতে হবে, তাহলে কেন্দ্রীয় বাহিনী বা স্ট্রং রুম গার্ডিং এগুলো তো আলোচনার স্তরে আছে। কতটা ইলেকশন কমিশন করবে সেটা ইলেকশন কমিশন আলটিমেটলি কি নির্দেশ দেয় তার উপর আমরা অপেক্ষা করি। এমন কোনো আইনি ব্যবস্থা আছে যাতে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে কন্ট্রোল না করে কেন্দ্রীয় বাহিনী নিজের মতো কাজ করলো, বা নির্বাচন কমিশন তাদেরকে কন্ট্রোল করলো? দেখুন, কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশের নির্দেশে কাজ করবে এটা কোথাও লেখা নেই, ঠিক আছে? কেন্দ্রীয় বাহিনী আসবে, রাজ্যের পুলিশকে লজিস্টিক্স দেওয়ার কথা বলা থাকে। রাজ্যের পুলিশ শুধু তার অপরাধীদের লিস্ট গুলো দিয়ে দেবে, হিস্ট্রি শিট আর কোথায় আছে দিয়ে দেবে, কোথায় কোথায় উপদ্রুত এরিয়া আছে সেগুলো সব প্রোভাইড করে দেবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেহেতু এখানে পুরো নতুন, সে এরিয়ার কিছু জানে না, সেই জন্য দেখুন লোক পুলিশের সব থেকে বড় ইউনিট হচ্ছে থানা। আমরা যাই বলি না কেন, থানাটাই কিন্তু পুরো আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থানার কোনো অবশ্যই তাকে লিয়াজও করার জন্য কোনো লাইজেনিং অফিসার দেওয়া হয়। তো সেই অফিসার বা তার সাথে যারা রয়েছে তারা যদি ঠিক মতো তাদেরকে পুরো ভুল চালনা করে, এটা করার তো কোনো কথা নয়। কেন্দ্রীয় বাহিনীরও তাদের সাহায্য না চাই নিজেদের মতো করতেই পারে, কিন্তু কি করে বুঝবে এই 2-4 দিন 5 দিন 7 দিনে এসে তারা ব্যাপারটাই বুঝে উঠতে পারে না। আমি বললাম যে এরকম কোনো ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট যতক্ষণ না করে যাচ্ছে, ঠিক আছে, যখন করতে পারে না, দেখুন আমি আপনার কাছে কখন সারেন্ডার করব, যখন আমি দেখছি যে আমার নিজের দ্বারা হচ্ছে না, তখন আমি আপনার হেল্প চাইবো, ঠিক তো? তো সেরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী যখন পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারে না, তখনই হয়তো মানে সাকাম করে। মানে এবার যে রাজ্যে এত কম, মানে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এরাও তো সেই রাজ্য পুলিশের থেকে সাহায্য নেবে। কিন্তু তাহলে তফাৎটা কোথায় থাকবে? এসআইআর করেই বা কোথায় লাভ হচ্ছে? সে 480 আসুক, বা আপনি যেটা বললেন 4800। দেখুন, এটা করে এটা আপাতত নিয়ে আসা হচ্ছে যেহেতু 28 তারিখে লিস্ট বেরোনোর পরে ইন অ্যান্টিসিপেশন এটা নিয়ে একটা বড় যাদের নাম কাটা যাবে উপদ্রুত এরিয়াগুলোতে ঝামেলা হবে। অলরেডি হয়েছে ঝামেলা। যেটা আমাদের প্রসঙ্গ যে 480 কোম্পানিতে ভোট হবে না, এটা এবার কত দফায় ভোট হবে, কতদিন আগে আসবে, ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কত মানে কেন্দ্রীয় বাহিনী প্রোভাইড করতে পারবে কেন্দ্রীয় সরকার, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এসে তারা কি মানে তাদের এসওপি কি থাকবে, তাদের উপর নির্দেশ কি থাকবে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো এইটা পুরো 2011-র মডেল রেপ্লিকেট করতে হবে আজকের অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে। তারপরে ইলেকশন কমিশন আজ পর্যন্ত যা যা ম্যানিপুলেশন আজ পর্যন্ত দেখেছে সেটাকে কি করে ওভারকাম, যা যা অভিযোগ জমা পড়েছে প্রত্যেকটাকে টেকনোলজিকে মাথায় রেখে সে কি করে কাউন্টার করা যায় সেই ব্যবস্থা করতে হবে। এমন হয়তো করতে জানি না পারবে কিনা যে কেউ যারা মানে ধরুন কাউন্টিং এজেন্ট বা ইয়ে আছে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া যেতে পারবে না, ঠিক আছে, করতেই পারে আজকের দিনে, বা আই মানে রেটিনার ইয়ে ছাড়া যেতে পারবে না। তো ভিতরে গিয়ে পুরো কি হচ্ছে ইলেকশন কমিশন করতে পারে যে মানে হেড অফিস থেকে মনিটরিং করতে পারে যে ভিতরে কোনো ম্যানিপুলেশন কোনো বুথে হচ্ছে কিনা। আজকের দিনে এগুলো করা তো খুব ইম্পর্টেন্ট, মানে ইয়ে কিছু নয়, কিন্তু কতটা করতে পারবে, ঠিক আছে? আমরা তো প্রত্যেকবারেই যা যা হয়, সব থেকে বড় কথা যেখান থেকে আমরা এই অভিযোগগুলো করি যা যা তথ্যের ভিত্তিতে হয় সেগুলো যতক্ষণে ইলেকশন কমিশন সেটা মাথা খাটিয়ে বার করে যে এটা কিভাবে করব, ততক্ষণ তৃণমূল কংগ্রেস আরো এগিয়ে গিয়ে নতুন কিছু উদ্ভাবনী শক্তির আশ্রয় নেয়। তো এই ব্যাপারে তৃণমূল এগিয়ে আছে, আমরা পিছিয়ে আছি, এটা তো অস্বীকার করতেই হবে। আপনার অভিজ্ঞতা কি বলে যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করা উচিত এই রাজ্যে সুস্থভাবে ভোট সম্পন্ন করতে হলে? দেখুন, প্রথমত হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর, আমি আবার বললাম যে কেন্দ্রীয় বাহিনীর যে নোডাল অফিসার রয়েছে তার উপরে যে হোম মিনিস্ট্রিতে যারা এদেরকে কন্ট্রোল করছে তাদের থেকে একদম সঠিক ডাইরেকশন যেতে হবে যে মানে সরকার মানে কেন্দ্রীয় বাহিনী কিভাবে ডিউটি করবে সেটা কি চাইছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইলেকশন কমিশন পুরো ইলেকশনটাকে কন্ট্রোল, মানে এটা ইলেকশনের আগে অবধি বললাম, ইলেকশনটাকে কি করে ইলেকশন কমিশন কন্ট্রোল করবে, এটা প্রত্যেকটি গাইডলাইন, আবার বললাম যে এইটা মেনে, এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সেইটা এর বাইরে গিয়ে কিছু করতে পারে। আর যদি স্টেট পুলিশের যে যে অফিসার ঠিক মতো সাহায্য করছে না, ওই 2-4টে অফিসারকে বদলে দিলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। 4 নম্বর হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সেই সময় 100% তাকে মানে কি বলবো তার উপরে
মানে ক্ষমতা দিতে হবে, তারা যে যে কাজ, এবং তাদের মানে প্রোটেকশনও দিতে হবে। এই কোথাও কিছু ঘটনা ঘটলো, তাদের উপর আক্রমণ হলো, তারা যদি কোথাও আবার আক্রান্ত হয়ে মানে আত্মরক্ষার তাগিদে কিছু করে, তাদের এগেনস্টে আবার এই ঘটনাগুলো যেন না ঘটে। 4 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা যে কেন্দ্রীয় বাহিনীকে অবশ্যই মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত বুথের মধ্যে যাতে তারা থাকতে পারে, মানে বুথের বাইরে যে গার্ডিং হচ্ছে, এবং যে গ্রামগুলো কিউআরটি টিম গড়ে যে গ্রামগুলো থেকে লোক গিয়ে ভোট দিতে যায়, সবচেয়ে বেশি থ্রেটনিং চলে আগের রাতে বা আগের 2 দিন আগের রাত থেকে তাদের আধার কার্ড ভোটার কার্ড সব কেড়ে নেওয়া হয়। এগুলো যেন না ঘটে, এবং সেই জায়গাতে একদম স্পেসিফিক ডিটেলমেন্ট থাকে। সবচেয়ে মানুষের প্রবলেম কি হচ্ছে, দেখুন গ্রামের লোকেরা হিন্দি বা অন্যান্য ভাষা বোঝে না, বাইরের রাজ্যের ভাষা তারা কিছু বলতে পারে না, বা তাদের ভাষা কিছু বোঝে না, এরাও এদের ভাষা বোঝে না। তো এইটাকে কেন্দ্রীয় বাহিনীতেই যদি কোনো বাংলা জানা ভালো প্রত্যেকটা জায়গায় অফিসার থাকে, এরকম একাধিক ইয়ে থাকে, তাদের এরিয়া ওয়াইজ যদি রেসপন্সিবিলিটি দেওয়া হয়। আর সব থেকে বড় কথা, কেন্দ্রীয় বাহিনীকে এবারের ইলেকশনে কোনো রকম মানে সুযোগ সুবিধা, মানে যেটা আউট অফ দা ওয়ে, যেটা ওই এসওপির বাইরে আছে, যাতে কোনোভাবে অ্যাভেল না করতে পারে, এটা যতক্ষণ না ইলেকশন কমিশন এনশিওর করতে পারবে, এটা যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনশিওর করতে পারবে, ততক্ষণ কিন্তু এই ব্যাধি থেকে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাধি। এই ব্যাধিটা যদি ঠিক হয়ে যায়, বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। না, এটা কি কোনোভাবে সম্ভব যে রাজ্য সরকারের যে কর্মচারীরা ভোটে কাজ করে তাদেরকে বাদ দিয়ে ভোট, মানে ভোটের শুরু থেকে একদম গণনা পর্যন্ত বাইরের রাজ্য থেকে সরকারি কর্মচারী একদম এনে? সম্ভব। ইলেকশন কমিশন চাইলে যে কোনো রাজ্য থেকে নিয়ে এসে করতে পারে। এটা নিয়ে কোনো মানে ইলেকশন কমিশন ইজ দ্য সুপ্রিম অথরিটি ইলেকশনের ক্ষেত্রে। ইলেকশন কমিশনকে সংবিধান এ ব্যাপারে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। ইলেকশন কমিশনের কোয়াসি জুডিশিয়াল পাওয়ার রয়েছে। ইলেকশন কমিশন এই যে ইয়ের থেকে শিক্ষা নিয়ে যা যা করছে, এটা যে বাইরে থেকে ভোটার কর্মী নিয়ে এসে নিযুক্ত করে, এ রাজ্যের পুলিশকে অফ করে দিয়ে অন্য রাজ্যের পুলিশকেও দিয়ে করতে পারে ইলেকশন, সেটাও ইলেকশন কমিশনের কাছে সেই ক্ষমতা আছে। এবারে ইলেকশন কমিশনটা কতটা পাওয়ার এই এক্সারসাইজ করবে, এটা তো সময় বলবে, কারণ বারবার একই ভুল হচ্ছে। আর ইলেকশনের পরে সেই আবার সেই মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা, পরের ইলেকশন অব্দি চলবে। এটা তো কাম্য নয়, তাহলে তো ভোটটা ট্যাম্পারিং হচ্ছে। না, এই যে এখন যে ইলেকশন কমিশনের ভূমিকা দেখছি, আপনি এর আগের ইলেকশন কমিশনকেও দেখেছেন কিভাবে দলদাস হয়ে কাজ করেছে। কোনটা বেটার, মানে এখন কি মানে অনেক ভালোভাবে কাজ করছে তারা? অবশ্যই তারা চেষ্টা করছে এখনকার এসআইআরটা যতটা হয়েছে, যতটা করতে পেরেছে, অন্য রাজ্যে হয়তো 100% করতে পেরেছে, এই রাজ্যে হয়তো 60% করতে পেরেছে, কিন্তু চেষ্টা তো করছে। মানে এত প্রতিকূলতা সত্ত্বেও প্রত্যেকদিন চেষ্টা করছে, এত থ্রেট, এত কিছু রয়েছে। তো ইলেকশন কমিশন অবশ্যই সদর্থক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে ইলেকশন কমিশনকে কতটা মানে আরো বেশি কতটা প্রোঅ্যাক্টিভ হতে হবে, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো কতটা নিজেদের উন্নত করতে হবে, এটা কিন্তু সময় মানে আর বেশি নেই। ইলেকশন কমিশনকে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভেবে নিতে হবে যে মানে যে যে প্রতিকূলতা আসছে, তারপরে সুপ্রিম কোর্টে মামলা, হাইকোর্টে মামলা, তাদের বিভিন্নভাবে রেস্ট্রিক্ট করার জন্য বিভিন্ন ইয়ে করছে। রাজ্য সরকার তো চাইছে না, রাজ্য সরকার চাইছে যে যেভাবে হতো এতদিন সেই মডেলটাকে ইয়ে করা। এই পুরো মানে পুরো বলতে পারেন যে একটা পাহাড় ভেঙে এই নতুন সিস্টেমকে আনতে হচ্ছে। তো এই পুরো জিনিসটা করতে গেলে ইলেকশন কমিশনকে শুধু ওই অ্যাডভাইজারি, বড় বড় নোট দিয়ে পাঠালো, স্ট্রিকচার দিয়ে কিচ্ছু হবে না। ইলেকশন কমিশনকে যারা আইন মানছে না, তাদের এগেনস্টে কঠোরতম ব্যবস্থা নিতে হবে, নাহলে এই জিনিস চলবে না। একদম শেষ প্রশ্ন, আপনি দীর্ঘ সময় প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, এই রাজ্যের নির্বাচন দেখেছেন, বাইরের রাজ্যের নির্বাচন দেখেছেন, কি তফাৎ আমাদের রাজ্যের সঙ্গে? দেখুন, আমি ইলেকশন কমিশনের আন্ডারেও ডেপুটেশনে কাজ করেছি, অনেকবার বাইরের রাজ্যে অবজারভার হয়ে গেছে। একটি রাজ্য সম্পর্কে আমাদের খুব বাজে ধারণা আছে, বিহার। এখানে বলে লোকে আইন শৃঙ্খলা কিছু নেই। 2019-এর লোকসভা ইলেকশনে আমি অবজারভার ছিলাম, এবং একাধিক জেলার অবজারভার ছিল। বিশ্বাস করুন যে মানে কেউ কাউকে একটা থাপ্পড় মেরেছে, পুরো ইলেকশনে যে 35 দিন ছিলাম এই অভিযোগ পাইনি। ঠিক আছে, তার মধ্যে আমার একটা যে কনস্টিটিউয়েন্সি ছিল সেটা হচ্ছে
আপনার ওই ইয়ের ফাইট ছিল, মানে C1, মানে যেখানে খুব নটোরিয়াস সিট বলে, মানে শাহাবুদ্দিন আর এই অজয় সিং, ঠিক আছে, বলা হয় দুই মাফিয়ার লড়াই, ঠিক আছে। আমি সেই লড়াইও দেখেছি, মানে কোনো রকম কিছু দেখতে পাইনি। আমি নর্থ ইস্টে অবজারভার হয়ে গেছি, যেখানে বলা হয় আতঙ্কবাদী, উগ্রপন্থী, বিভিন্ন ব্যাপার। আমি বহু জায়গায় যেখানে মানে ঘুরেছি, লোককে জিজ্ঞেস করেছি যে হ্যাভ ইউ এভার নোটিসড এনি ভায়োলেন্স, কারণ ওরা ইংলিশ মানে হিন্দি অত বোঝে না। ভায়োলেন্স, হোয়াট ভায়োলেন্স, মানে এই শব্দটাই শোনেনি। ওখানে হোমগার্ড কেন, ওখানে যদি একটা কলা গাছকেও আপনি দাঁড় করিয়ে ইলেকশন করেন, মানে কারো কোনো যায় আসে না। 2 নম্বর কথা হচ্ছে, ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও আমি যা ইলেকশন দেখেছি বা আমার যা অভিজ্ঞতা আছে, ইলেকশনে দেখুন, ইলেকশন হয় ওই ওখানে মানে 5 বছরের টেনিয়রে 4 বছর 8-9 মাস 10 মাস ওখানে কিন্তু মানে লোকে মানে কাজ করে, ঠিক আছে। বিরোধী দল বিরোধী দলের ভূমিকা পালন করে। ইলেকশনের সময় সৌহার্দ্যপূর্ণ ইয়ে হয়, ইলেকশন হয়ে যায়, মানে তারা ক্যাম্পেইন করে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে জেতার জন্য। যেদিন ইলেকশন হয়, দুটো পাশাপাশি ক্যাম্প থাকে, একজনের থেকে একজনের খাবার, চা, সবকিছু এক্সচেঞ্জ হয়। ইলেকশন হয়ে যেদিন কাউন্টিংও হয়, ইয়ে হয়ে যাওয়ার পরে, মানে যে জেতে যে হারে তারা কিন্তু হ্যান্ডশেক করে একজন, যে জিতেছে মানে বা যে ইয়ে করেছে, নিজেদের মধ্যে লাড্ডু বিনিময় করে ইয়ে যায়। এটা হচ্ছে অন্য রাজ্যের পরিস্থিতি। আর আমাদের এখানে মৃত্যু মিছিল থাকে, ভাঙচুর থাকে, মানে নারীদের ইজ্জত ভুলুণ্ঠিত হয় সেটা থাকে, তারপরে ঘর বাড়ি লুট হয়, বছরের পর বছর গ্রাম ছাড়া হয়ে যায়। এটা একমাত্র পশ্চিমবঙ্গে, এটা পশ্চিমবঙ্গের চিত্র, আর বাকিটা হচ্ছে ভারতবর্ষের চিত্র। আমরা কোথায় আছি? মধ্যযুগে আছি। তো এই সিস্টেম, এই মানে ইলেকশনে দেখুন, যে কে জিতবে না জিতবে সেটা মানুষ ঠিক করবে, কিন্তু যে হারবে তাকে যে জিতেছে সে ধরে মারবে, মানে এটা কোন দেশে? মানে রাজারা পুরনো যে যেভাবে দখল করতো, বা ওই মোগলরা যেখানে আক্রমণ করে, তার আগে সুলতানি যুগে যারা এসেছিল আর কি, বা নাদির শাহ যখন ভারতে এসেছিল, এই যে ধরনের ব্যবস্থা ছিল, মানে সেই ব্যবস্থাকে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। তো ঘটনা হচ্ছে যে ভারতবর্ষে হয়তো গণতান্ত্রিক মানে সার্বভৌম ইয়ে, আমরা এই সমস্ত ভাষা বলি, এটা ওটা ভারতবর্ষ আলাদা, পশ্চিমবঙ্গ আলাদা। গণতন্ত্রটা গোটা ভারতবর্ষের মধ্যে অন্য, এই পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যের জন্য প্রযোজ্য, এই রাজ্যে নেই। অন্য রাজ্যের জন্য সার্বভৌমত্ব আছে, কারণ অনুপ্রবেশকারীদের ইয়ে করা হচ্ছে না, যাদের হয়েছে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মানে ওই ভোটার লিস্ট থেকে, বা এরপরে তো সিএ চালু হয়ে গেলে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। একমাত্র পশ্চিমবঙ্গেই শাসক চাইছে যেন তেন প্রকারণে আমাদের জিততে হবে। এরাই আমাদের ভোট ব্যাংক। জিততে গিয়ে এক হচ্ছে টাকা বাড়িয়ে যাওয়া ভাতা, আর 2 নম্বর হচ্ছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে, তাদের সংখ্যা সত্যি যদি হতো না, সেই সংখ্যাটা কত হতো, মানে সত্যি হয়নি সেটা, পরবর্তীতে যে সিএ হয়। তবে এটুকু বলতে পারি, রাজ্যটা খুব খারাপ অবস্থায় আছে, মানে ব্লাডশেড অনেক দেখেছে, হয়তো ভবিষ্যতেও দেখবে। আমরা কবে যে মুক্তি পাবো, মানে আমি ছেড়ে দিন আমি কোন দল করি, নেতা ছাতা হোয়াট এভার, একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই, আমরা কিন্তু সত্যি খুব পিছিয়ে আছি, মানসিকভাবে পিছিয়ে আছি, শারীরিকভাবে পিছিয়ে আছি, অর্থনীতিগতভাবে পিছিয়ে আছি, এবং শিল্প বা অন্যান্য বিভিন্ন সম্ভাবনা যেগুলো অন্যান্য পিছিয়ে আছি। পশ্চিমবঙ্গ খুব ডার্ক ফেজের মধ্যে দিয়ে চলছে। মানে যারা ভাবছেন যে ভাতা ইয়ে নিয়ে হচ্ছে, 8,15,000 কোটি টাকার দেনার ঋণ রয়েছে, মানে চাকরি বাকরি এসব গল্প অনেক হয়েছে। ভবিষ্যতে মানে এইটা ভাতাটা চলছে পুরো কিন্তু ধারের ওপরে, মানে এক একবার ঋণ নিচ্ছে তার উপরে হচ্ছে। এই ভাতাও কিন্তু জুটবে না। আর 2 নম্বর কথা, আমার কাছে বেশি টাকা আছে, আপনার কাছে কম টাকা আছে, আপনি আমাকে চাইলে আমি আপনাকে কিছু হেল্প করতে পারি, ঠিক আছে। আর এটাকেই যখন রাস্তায় যারা হাত পেতে যাবে তবে এই ভিক্ষা দেওয়া বলে। এই ভিক্ষার দান, মানে কারো কাছে তো টাকা থাকতে হবে, সে অন্য লোককে দেবে, কে দেবে? পশ্চিমবঙ্গ যে ধারেরও লিমিট কিন্তু ক্রস করে চলে যাচ্ছে, অন্যান্য ফান্ড ডাইভার্সন করে এইসব ভাতা ভাতা দেওয়া হচ্ছে। এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি, ডিএ মামলায়, কতদিন চালাবে?
যারা এটা নিয়ে আনন্দে মানে বিচরণ করছেন, পশ্চিমবঙ্গে আজকে না হলেও কালকে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার হবে। কোথায় যাবেন? কি খাবেন? মানে পুরো সিস্টেমটা ক্র্যাশ করে যাবে। এখান থেকে বেরোনো খুব কঠিন। মানে দেখুন, আমি কোনো বায়াসনেস বা ইয়ে নিয়ে বলছি না। একটা কথাই বলতে পারি, যারা আমাদের পরবর্তী জেনারেশন আসবে বা আপকামিং দিনে, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে বেরোনো খুব 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 কঠিন। যদি বিজেপিও এসে আগামী দিনে সরকার বানায়, তাদেরও কিন্তু মানে মাথার ঘাম পায়ে ফেলে পুরো ইকোনমিকে আবার রিস্ট্রাকচারিং করতে হবে। ঠিক আছে? মানে কতটা শিল্প, কতটা সম্ভাবনা, কতটা অর্থনীতি, কতটা ইয়ে, সবকিছু কিন্তু আবার রিম্যাপ করতে হবে। আর এইভাবে চলতে পারে না। মানে শুধু ভাতা দিয়ে, সরি টু সে, ভিক্ষার দানে কোনোদিন চলেনি, চলবে না। মানে শ্রীলঙ্কা ক্র্যাশ করেছে, অন্যান্য অনেক রাষ্ট্র ক্র্যাশ করেছে। পশ্চিমবঙ্গ যেহেতু ভারতবর্ষের মধ্যে রয়েছে বলে বুঝতে পারছেন না, যদি এটা আলাদা একটা রাষ্ট্র হতো, ডিস্ট্রয়েড হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ।